স্বাগত। বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং আমি সুমনা সিনি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের শ্রদ্ধা, মৌলবাদ প্রতিহতের আহ্বান, রাজাকার তালিকা আইন পাশের উদ্যোগ। বিভাগ পরিবর্তন, কারিগরি ও উন্মুক্ত থেকে আসা এইচএসসি পরীক্ষার্থীর ফল তৈরি নিয়ে জটিলতা, চলছে বিশ্লেষণ। রাজউক পরিচালক শেখ শাহিনুল ইসলামের বিরুদ্ধে সুদ কারবারির অভিযোগ, টাকা আদায়ে নিজস্ব পেটুয়া বাহিনী। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল জাতি। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়। এ সময় মৌলবাদের বিষবৃক্ষ সমূলে উৎপাটনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেপথ্যে থেকে ভাস্কর্য বিরোধী ও মৌলবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করছে বলেই এ বিষয়ে তারা নীরব। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে দলটি। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনরাও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে যখন বাংলাদেশ, তখন 14ই ডিসেম্বর এক নিকষ সন্ধ্যায় কেড়ে নেওয়া হয় জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের প্রাণ। জাতীয় জীবনের শোকাতুর সে দিনটির ৪৯ বছরের সূর্যোদয়ের মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে রাষ্ট্র। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ ও সিটি কর্পোরেশনের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সাথে চলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা নিবেদন শেষে সাম্প্রতিক ভাস্কর্য ইস্যুতে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁর অভিযোগ, বিএনপি এই বিতর্কের পৃষ্ঠপোষক, আর বিএনপি মহাসচিবের দাবি যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা আজ ভুলুণ্ঠিত। বিএনপি নীরবতার কারণ তো পরিষ্কার, পেছন থেকে মদত দিচ্ছে তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এটা প্রমাণিত। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে মূল চেতনা, সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। নৈতিক দায়িত্ব থাকলেও আইনগত ভিত্তি না থাকায় রাজাকারের তালিকা হয়নি বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আগামী সংসদেই ইনশাআল্লাহ সেটা যদি মহান পার্লামেন্ট অনুমোদন করে আইনটাকে পাশ করে, তাহলে আইনগত ভিত্তি দিয়েই আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব। শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি বিশিষ্টজনদের। আজকের আমাদের মাঝে এই মানুষগুলো নেই, কিন্তু শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের কাছে একটি অসাধারণ নিরন্তর প্রেরণার উৎস। ধর্মভিত্তিক রাজনীতির বাংলাদেশে কোনো জায়গা নেই। ধর্মভিত্তিক রাজনীতির বাংলাদেশে ঐতিহাসিকভাবেও কোনো জায়গা ছিল না। যারা এদেশে ধর্মের নামে সহিংসতা করতে চাবে, তাদেরকে বাঙালি জাতি স্বাধীনতার চেতনায় তাদেরকে প্রতিহত করবে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন বন্ধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান সর্বস্তরের মানুষের। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীল নকশা তৈরি এবং এর বাস্তবায়নকারীদের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন এবং সংরক্ষণে দ্রুত তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন ইতিহাসবিদ এবং মুক্তিযুদ্ধ গবেষকরা। নইলে ৭১-এর গণহত্যার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কালের অতলে হারিয়ে যাবে বলে শঙ্কা তাদের। তবে মুক্তিযুদ্ধমন্ত্রী বলছেন, এমন কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই। ৭১-এর ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইটে রাজারবাগ, পিলখানার পাশাপাশি আক্রান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। S-24 ট্যাঙ্ক নিয়ে মধ্যরাতে সেখানে চালানো হয় হামলা। অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে হত্যা করা হয়
দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র দেব, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান ও অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা সহ অনেক প্রথিতযশা শিক্ষককে। 9 মাস সশস্ত্র যুদ্ধের পর পরাজয় নিশ্চিত জেনে মাঠে নামে জেনারেল রাও ফরমান আলী। তার করা নীলনকশায় হত্যা করা হয় জাতির কৃতি সন্তানদের। আর এ পরিকল্পনা বাস্তবায়ন করে পাকিস্তানি হানাদারদের এদেশীয় দোসর আল বদর, যার নেতৃত্বে ছিলেন মতিউর রহমান নিজামী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। পাকিস্তানি জান্তা ও তাদের এদেশীয় দোসরদের তালিকা নির্দেশনায় বাড়ি থেকে তুলে নিয়ে গেস্টাপো কায়দায় নির্যাতনের পর হত্যা করা হয় বুদ্ধিজীবীদের। আর এ হত্যাকাণ্ডের তদারকিতে সামনের সারিতে ছিলেন চৌধুরী মঈনুদ্দিন, আশরাফুজ্জামান খান সহ অনেকে। পরে রায়ের বাজার ও মিরপুরে বধ্যভূমিতে পাওয়া যায় দেশের প্রথিতযশা শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী সহ নানা শ্রেণী পেশার কৃতি সন্তানদের মরদেহ। কারো কারো খোঁজ মেলেনি আজও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধ প্রমাণ হওয়ায় মৃত্যুদণ্ড হয় নিজামী, মুজাহিদ, মঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের। নিজামী মুজাহিদের দণ্ড কার্যকর হলেও 2 আসামি পলাতক। আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে আর মঈনুদ্দিনের অবস্থান যুক্তরাজ্যে। তবে এর মধ্য দিয়ে বুদ্ধিজীবী হত্যার বিচার ও তদন্ত শেষ হয়ে যায় না বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সাক্ষী। পূর্ণাঙ্গ তদন্ত কমিশন এবং তদন্ত কমিশনের প্রতিবেদন সহ শ্বেতপত্র দাবি করেছি। কে ছিল, বাঙালিদের মধ্যে কারা, পাকিস্তানিদের মধ্যে কারা, এইসব আমরা তথ্য জানতে চাই। মুক্তিযুদ্ধ ও গণহত্যা গবেষকেরা বলছেন, ইতিহাসের প্রয়োজনেই যুদ্ধ শেষে তদন্ত কমিশন গঠন করা হয়েছে অনেক দেশে। বাংলাদেশে যার প্রয়োজনীয়তা অস্বীকারের কোনো সুযোগ নেই। পৃথিবীর অনেক দেশেই কিন্তু এখন ট্রুথ কমিশন গঠিত হয়েছে, যে সত্যের স্বরূপটাকে তার সমগ্র মাত্রায় উন্মোচন করা। বাংলাদেশেও এখন একটা ট্রুথ কমিশনের মতো হওয়া উচিত। ইতিহাসবিদ গবেষকরা যখন এই মত দিচ্ছেন, তখন বিজয়ের 50 বছরের দ্বারপ্রান্তে এসে কি ভাবছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়? এই মুহূর্ত পর্যন্ত কমিশন গঠনের কোনো পরিকল্পনা নেই। আমরা আবেদন করব আমাদের শ্রদ্ধাভাজন গবেষকবৃন্দের কাছে, ওনারাও যেন এই ব্যাপারে নিজেদের উদ্যোগে ইতিহাসের স্বার্থে সেগুলো গবেষণা করে সেগুলো যদি সংরক্ষণ করেন এবং আমাদেরকেও যদি সরবরাহ করেন, আমরা কৃতজ্ঞ থাকব। তবে সরকার নীতিগতভাবে কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা দেবে বলেও জানিয়েছেন মন্ত্রী। ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকেরা বলছেন, 1971-এর 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত পুরোটা সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চলেছে। জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় দোসরদের নীলনকশার পরিপূর্ণ চিত্র জাতির সামনে তুলে ধরতে তদন্ত কমিশন গঠনের মাধ্যমে শ্বেতপত্র প্রকাশ জরুরি। ইতিহাসের সত্য সংরক্ষণের স্বার্থে এ উদ্যোগ নিতে আর বিলম্ব করা কোনোভাবেই সমীচীন হবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রায়ের বাজার, বধ্যভূমি, ঢাকা। 1971-এর 14ই ডিসেম্বর পরাজয় নিশ্চিত জেনে বিজয়ের 2 দিন আগে নৃশংস হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি সামরিক জান্তা আর তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনী। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গেস্টাপো কায়দায় তুলে নিয়ে হত্যা করে নির্মমভাবে। সুপরিকল্পিত এই হত্যাকাণ্ডের শিকার হন শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক থেকে শুরু করে নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। 1971-এর 12ই ডিসেম্বর ঘটনাস্থল ঢাকার আর্মি সদর দপ্তর। বসে আছেন প্রাদেশিক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী। তার ডাকে উপস্থিত হয়েছেন আল বদর ও আল শামসের কেন্দ্রীয় অধিনায়কেরা। সলা পরামর্শ শেষে ফরমানের সভাপতিত্বে হওয়া সেই বৈঠকে তৈরি হয় বুদ্ধিজীবী হত্যার চূড়ান্ত তালিকা, তৈরি হয় কৌশল। আর এই হত্যাকাণ্ডের নীল নকশা চলছিল অনেক আগে থেকেই। শিক্ষা, সংস্কৃতি, জাতীয়তা সব দিক থেকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনার বাস্তবায়ন শুরু অপারেশন সার্চ লাইটের মাধ্যমে। 25শে মার্চ বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়েই গণহত্যা শুরু করে সামরিক জান্তা। তারপর পুরো 9 মাস ধরে চলে এই নৃশংসতা। তবে 14ই ডিসেম্বরের নারকীয়তা পৃথিবীর ইতিহাসেই বিরল। এতে স্তম্ভিত হয় গোটা বিশ্ব। রাও ফরমান আলী যেমন অপারেশন সার্চ লাইটেরও একজন বড় পরিকল্পক, তেমনি শহীদ বুদ্ধিজীবী হত্যারও একটা বড় পরিকল্পক, এবং তাকে সহযোগিতা করেছে পাকিস্তানি লোকেরা তো ছিলই, আমাদের এখানকার আল বদর, আল শামস বাহিনী যারা ছিল তারাই এই শনাক্ত করার জন্য তালিকা করার কাজটা করে দিয়েছে। এবং তারা কাকে যে ধরা হচ্ছে সেটা তারা গিয়ে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ ঠিক লোকের কাছেই এসেছে। দেশভাগের পর
বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশের প্রতিটি আন্দোলনেই সামনের সারিতে ছিলেন বুদ্ধিজীবীরা। সে কারণেই ছিলেন সামরিক জান্তার রোষানলে। পরাজয় নিশ্চিত জেনে 14 ডিসেম্বর শুধু ঢাকাতেই 200-র বেশি বুদ্ধিজীবীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে তাদের এদেশীয় দোসররা। গেস্টাপো কায়দায় চোখ বেঁধে নেওয়া হয় ঢাকার মোহাম্মদপুর, নাখালপাড়া, মিরপুর, রাজারবাগের টর্চার সেলে। বেয়োনেটে খুঁচিয়ে গুলি করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে হানাদার বাহিনীর পাশাপাশি রাজাকার, আল বদর, আল শামস সদস্যরা। পরে তাদের মরদেহ ফেলে দেয়া হয় রায়ের বাজার, মিরপুরের আলোকদি, কালাপানি, রাইনখোলা সহ বিভিন্ন জায়গায়। একই ঘটনা ঘটেছে জেলা সদরে। যেটা দেখছি সেটা অচেনা, মানে আমার হাজবেন্ডকে মনে হচ্ছে না। কার পেট ফুলে গেছে, কার মুখ বিকৃতি, কার বেকা, এই করে করে অনেক খোঁজাখুঁজি। মিরপুর যেখানে বলেছে, যেখানে 1 মাস ধরে খোঁজা হয়েছে, আর পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের পর পাওয়া দলিলপত্র থেকে জানা গেছে বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনাকারী মেজর জেনারেল রাও ফরমান আলী। পরিকল্পনায় সরাসরি যুক্ত কর্নেল হেজাজি, মেজর জহুর, মেজর আসলাম, ক্যাপ্টেন নাসির, ক্যাপ্টেন কায়ুম সহ প্রায় 10 জন সামরিক বেসামরিক কর্মকর্তা। বুদ্ধিজীবীদের তালিকা প্রস্তুত ও হত্যাকাণ্ড সংগঠনে সহায়তা করে জামায়াত ইসলামীর গঠিত কুখ্যাত আল বদর বাহিনী। আর প্রধান ঘাতক আল বদরের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, চৌধুরী মঈনুদ্দিন ও প্রধান জল্লাদ আশরাফুজ্জামান খান। বুদ্ধিজীবী হত্যার দায়ে নিজামী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হলেও সরাসরি জড়িত চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খান পলাতক থাকায় দণ্ড এখনও কার্যকর করা যায়নি। তাদের 2013 সালের 3রা নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা বুঝে গিয়েছিল পরাজয় অনিবার্য। আর বাঙালি বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে স্বাধীনতা বিরোধী বিশ্বাসঘাতকেরা কখনোই এদেশের মাটিতে শেকড় গাড়তে পারবে না। তাই জাতিকে পঙ্গু ও মেধাহীন করতে পাক হানাদার ও তাদের অনুচর রাজাকার, আল বদর, আল শামসরা হত্যা করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিজীবীদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করল জাতি। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ। স্বাধীনতার 49 বছরেও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় হতাশা জানান শহীদ পরিবারের সদস্যরা। আর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় সর্বস্তরের মানুষ। ভোরের ঘন কুয়াশার পর্দা ভেদ করে সবুজ ঘাসের মধ্যে পড়ে থাকা লাল গোলাপের মতো বুদ্ধিজীবীদের রক্তাক্ত দেহ খুঁজে পাওয়া গিয়েছিল রায়ের বাজারের বদ্ধভূমিতে। সেদিন প্রাণহীন আধখোলা চোখগুলো যেন চেয়েছিল দিগন্তের দিকে। প্রত্যাশা ছিল শুধু স্বাধীনতার। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে মুক্তিযোদ্ধারা যখন বিজয়ের দ্বারপ্রান্তে, চারিদিকে জয়োল্লাসের প্রস্তুতি, ঠিক তখনই শেষ আঘাত হানে পরাজিত শত্রুরা। চূড়ান্ত বিজয় লাভের মাত্র 2 দিন আগে জাতির সূর্য সন্তানদের ঠান্ডা মাথায় হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী। জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী দিবসের ভোর থেকেই রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে জড়ো হতে শুরু করেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ। স্বাধীনতার 49 বছরেও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় হতাশা জানান বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা। সোনার বাংলার যে আদর্শ ছিল অসাম্প্রদায়িকতা এবং সাম্যবাদ, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, তার বিপরীতমুখী একটি অবস্থানে বাংলাদেশ চলে যাচ্ছে। এখন আর আলোচনা নয়, প্রতিরোধ করার সময়। 71-এর যে মূল চেতনা, যেই 4টি নীতি রয়েছে, সেই 4 নীতির উপরে ভিত্তি করে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। শ্রদ্ধা জানাতে গিয়ে সাধারণ মানুষ ও বিশিষ্টজনেরা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন বন্ধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তারা। বলেন, স্বাধীনতার 50 বছর পরও ভাস্কর্য নিয়ে দেশ বিরোধীদের আস্ফালন মেনে নেওয়া যায় না। সৃজনশীল সৃষ্টিকর্ম, সৃজনশীল শিল্পকর্ম, তার যে শক্তিশালী মাধ্যম, সেই একটি মাধ্যম হলো ভাস্কর্য বিদ্যা, ভাস্কর্য চর্চা। সেই ভাস্কর্যের বিরুদ্ধে
তারা বিভিন্নভাবে অপব্যাখ্যামূলক বক্তব্য উপস্থাপন করছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে বলা হয়, বীরাঙ্গনাদের নিয়ে বলা হয়, কিন্তু রাজাকারের চরিত্র কি ছিল মানুষ জানে না, জানতে দেওয়া হয়নি। আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো, মানুষের ভাত কাপড়ের যে অধিকার, মানুষের কাজের যে সুযোগ, সেই ক্ষেত্রে অনেক কাজ বাকি আছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক মৌলবাদ যুক্ত দেশ গঠন করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মদান সার্থক হবে বলে মনে করেন সাধারণ মানুষ। আর জাতি হিসেবে এ দায় রাষ্ট্রের, সমগ্র দেশবাসীর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রদ্ধা, ভালোবাসা আর আনত স্মৃতিচারণের মধ্য দিয়ে সারা দেশে স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা ও উপজেলা শহরগুলোতে আয়োজিত হয় নানা কর্মসূচি। তবে করোনা পরিস্থিতির কারণে বেশিরভাগ জেলায় দিবসের আয়োজন হয় সীমিত আকারে। শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রামের পাহাড়তলির বধ্যভূমিতে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। যখন ডিসেম্বর মাস আসে তখন তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, তারা আমাদের এই বিজয়টাকে আড়াল করার চেষ্টা করে। বরিশালে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। জেলা ৩০ গোডাউন এলাকার বধ্যভূমিতেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সিলেটে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে নগরীর চৌহাট্টার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। যত বেশি তারা এই শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের জীবন কর্ম জানতে পারবে, তত বেশি আমরা আমাদের মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবীদের স্বপ্নের সোনার বাংলার দিকে এগিয়ে যেতে পারব। শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে স্মরণ করা হয় শহীদ বুদ্ধিজীবীদের। খুলনার গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে প্রভাত ফেরি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, কর্মকর্তারা। ক্যাম্পাসের ভেতরের বিভিন্ন সড়ক ঘুরে প্রভাত ফেরিটি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। যারা পরাজিত হয়েছে তাদের কিন্তু এই গ্লানিটা আছে এবং তারা কিন্তু প্রতিশোধ স্পৃহায় তখন থেকেই ষড়যন্ত্র করছে এবং সেই ষড়যন্ত্রের কারণেই জাতির পিতাকে আমাদেরকে হারাতে হয়েছে। সেই ষড়যন্ত্রের কারণে এখনও জাতির পিতার ভাস্কর্যের উপর আঘাত আসছে। এছাড়া বাগেরহাট, ফরিদপুর, পঞ্চগড় সহ দেশের সব জেলায় সীমিত আকারে নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ মেধাবীদের। রেশমী নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বরিশালে পাকিস্তানি সেনাদের ব্যবহৃত বাংকার এবং টর্চার সেল সংরক্ষণ ও সংস্কার করা হয়েছে। নগরীর পানি উন্নয়ন বোর্ড কলোনি এলাকায় অবস্থিত এই স্থানটির সংস্কার কাজ শেষে গত ৮ ডিসেম্বর বরিশাল মুক্তি দিবসে উদ্বোধন করা হয়। আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে এটি খুলে দেওয়া হবে সাধারণের জন্য। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কলোনি এলাকা জরাজীর্ণ এই ভবনগুলো সাক্ষী হয়ে আছে পাক হানাদারদের নির্মম নির্যাতনের। নিরপরাধ মানুষকে ধরে নিয়ে নির্যাতন, হত্যা করা হতো এখানে। স্বাধীনতার পর দীর্ঘদিন ইতিহাসের মূল্যবান এসব স্থাপনা সংরক্ষণের কোনো উদ্যোগ ছিল না। স্থানীয়দের দাবির মুখে অবশেষে সংস্কার হয়েছে ভবনগুলো। ভরতগঞ্জের শুক্কুরকে মেরে ফেলছে টর্চার করে, তারপর কাঞ্চন ভাইকে মেরে ফেলছে, এইভাবে আরো অনেকেরই যা আসলে শুনতে পেয়েছি। সব তো দেখা সম্ভব হয় না। 19 দিন এখানে ছিল, 19 দিন রাখার পরে আমাকে এখানে যশোর ক্যান্টনমেন্ট থেকে যশোর সেন্ট্রাল। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের ব্যবহৃত এই টর্চার সেল ও বাংকার সংস্কার করছে সিটি কর্পোরেশন। নতুন প্রজন্ম যারা, তাদের জন্য এটি একটি আমার মুক্তিযুদ্ধের যে চেতনার কথা আমরা বলি, এখান থেকে তারা শিক্ষা নেবে, জানবে তারা এখানে আসলে এখানে কি হয়েছিল, আমাদের স্বাধীনতা কিভাবে এসেছিল। এই কাজে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করছে মুক্তিযুদ্ধ জাদুঘর, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ এবং বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বা আমরা সাংস্কৃতিক কর্মীরা এটার পিছনে কিন্তু অনবরত আমরা একদম লেগেছিলাম। প্রজন্ম থেকে প্রজন্মে দেশের সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের স্থান সংরক্ষণের গুরুত্ব অপরিসীম, মত বিশিষ্টজনদের। সকল শিক্ষার্থীকে আমি আহ্বান জানাবো, অন্তত একবারের জন্য হলেও এই টর্চার সেলটিকে পরিদর্শন করবে এবং অনুধাবন করবে এবং তার পরবর্তী প্রজন্মকে এই টর্চার সেলের যে ইতিবৃত্ত এগুলোকে বর্ণনা করবে, যেগুলোর মধ্যে দিয়ে তারা এই দেশের মানুষের আত্মত্যাগকে নিজের অন্তরে ধারণ করবে।
1 একর 30% জমির উপর স্থাপিত 5টি বাংকার ও 2টি টর্চার সেল সংস্কার ও সংরক্ষণে এ পর্যন্ত ব্যয় হয়েছে 3 কোটি 30 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে আটকে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে 27 জানুয়ারি। বিকেলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর এই নতুন তারিখ ঘোষণা করেন। 27 জানুয়ারি চট্টগ্রাম সিটিতে ভোট গ্রহণ হবে ইভিএমে, চলবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এই নির্বাচনে ভোট গ্রহণ স্থগিত হওয়ার আগেই প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই, প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষ হয়েছে, বাকি শুধু ভোট গ্রহণ। চলতি বছরের 29 মার্চ ভোট হওয়ার কথা ছিল এই সিটিতে, কিন্তু করোনার কারণে নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে স্থগিত হয় ভোট। পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয় সরকার। 5 ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন করার বাধ্যবাধকতা আছে ইসির। মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাদের মধ্যেই নির্বাচন হবে। নতুন করে কোনো প্রার্থী এখানে মনোনয়ন নেওয়ার বা দেওয়ার কোনো সুযোগ নেই। এবং কমিশনার পদের জন্য একই কথা প্রযোজ্য, শুধুমাত্র সংরক্ষিত যে মহিলা আসন 6 এবং সাধারণ আসন 30, 37 এবং 40 যে মানে আছে ওয়ার্ড আছে, সেখানে মৃত্যুজনিত কারণে শুধুমাত্র সেখানে নতুন করে একটা আমরা কমিশন একটা সময় দিবেন, সেই সময়ের মধ্যে তারা মনোনয়নপত্র নতুন করে কেউ দাখিল করতে যদি চান পারেন। এইচএসসি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে পুরোদমে। তবে বিভাগ পরিবর্তন, কারিগরি এবং উন্মুক্ত থেকে আসা এইচএসসি পরীক্ষার্থীদের ফল কিভাবে তৈরি হবে তা নিয়ে বেগ পেতে হচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের আশা শিক্ষা বোর্ডের। করোনার কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির ফল দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। এবার এইচএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী 13,65,789 জন। এর মধ্যে 10,79,171 জন নিয়মিত আর 2,66,501 জন অনিয়মিত। এখন এই ফল কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। আমরা আমাদের রেজাল্ট নিয়ে খুবই চিন্তিত। যত দ্রুত সম্ভব আমাদের রেজাল্ট যেন আমাদের যোগ্যতা অনুযায়ী দিয়ে দেওয়া হয়। আমরা প্রত্যেকে আমাদের এইচএসসি ফলাফল নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। ফল তৈরির জন্য টেকনিক্যাল কমিটি একটি নীতিমালা করেছে, সেই অনুযায়ী এখন ফল তৈরি হচ্ছে। এবং এটার জন্য এসএসসির ফলের 75 এবং জেএসসির 25% গড় নিয়ে এইচএসসির ফল তৈরি করা হচ্ছে। সেখানে এসএসসির ব্যবহারিক পরীক্ষার নম্বরও দেয়া হবে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, আশা করি সফল কাম হব, কারণ কাজটা শেষ না হওয়া পর্যন্ত সরাসরি বলা যায় না। ডিসেম্বরের মধ্যে তার ভিতরে আমরা রেজাল্টটা দেওয়ার, কিন্তু এখনই কোন পর্যায়ে আছে এই বলাটার পর্যায়ে এখনো আমি নেই। এসএসসিতে বিজ্ঞান বিভাগে ছিলেন, কিন্তু এইচএসসিতে মানবিক বা বাণিজ্যে এমন শিক্ষার্থীদের ফল তৈরি হচ্ছে এসএসসির সাথে যে বিষয়ের মিল ছিল সেখান থেকে নম্বর নিয়ে। আর যে বিষয়গুলোর মিল নেই সেগুলোর নম্বর কিভাবে দেয়া হবে তা নিয়ে চিন্তা ভাবনা চলছে। সায়েন্স থেকে কমার্সে গিয়েছে, কাজে একটু তো সমস্যা সৃষ্টি হচ্ছে। সেগুলিকে ওই কমিটি বিশেষজ্ঞরা তারা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছেন এবং আশা করি সবার কাছে একটা গ্রহণযোগ্য সমাধান আমরা পেয়ে যাব। কারিগরি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করে অনেকে সাধারণ কলেজে ভর্তি হন, কিন্তু এই 2 স্তরে জেএসসি পরীক্ষা নেই। ফলে তাদের ফলের গড় কিভাবে হবে তা নিয়ে এখনো চলছে বিচার বিশ্লেষণ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ এবং কর্মক্ষেত্রে প্রবেশের জন্য এইচএসসি পরীক্ষার ফলাফল অনেকটাই গুরুত্ব বহন করে। তাই কোনো শিক্ষার্থী যাতে ক্ষতির মুখে না পড়ে সেদিকে সর্বোচ্চ নজর রাখার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের ধর্ম ব্যবসায়ী ও দেশ বিরোধী বলে আখ্যায়িত করে সবাইকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় এ আহ্বান জানান তথ্যমন্ত্রী। আরবস্থানের বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে, কই মক্কা শরীফ, মদিনা শরীফের ইমাম সাহেব, গ্র্যান্ড মুফতি এ নিয়ে তো কখনো প্রশ্ন তোলেন নাই। আমাদের দেশের এই কয়জন ধর্ম ব্যবসায়ী তাহলে মক্কা মদিনার ইমাম শরীফের ইমামের চেয়েও তারা বেশি জ্ঞানী, ধর্ম নিয়ে বেশি বুঝেন? আসলে এরা সব ধর্ম ব্যবসায়ী।
দেশে উন্নয়নের নামে লুটপাট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এই মন্তব্য করেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, মেগা প্রজেক্ট থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতি করছে সরকার দলীয় লোকজন। পদ্মা সেতু নিয়ে বিএনপি নীরব। সরকার দলীয় নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, বিএনপি সবসময় উন্নয়নের পক্ষে। বিএনপির আমলেই দেশের প্রকৃত উন্নয়ন শুরু হয়েছিল। তিনি বলেন, পদ্মা সেতু কারো ব্যক্তিগত টাকায় তৈরি হয়নি, জনগণের টাকায় হয়েছে। তার দাবি, ডিসেম্বর প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মানববন্ধন এবং সমাবেশ প্রমাণ করে দেশের একদলীয় শাসন চলছে। বিচারকদেরও ওই কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে উদ্বেগ জানান বিএনপি মহাসচিব। এখানে এখন যেটা চলছে সেটা হচ্ছে পুরোপুরি একটা লুটপাট। ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট এই প্ল্যান্ডারিংটা করা হচ্ছে এবং এটা যেটা আমরা বলছি প্রত্যেকটা জায়গায় তারা মুনাফা খোঁজে, প্রফিট খোঁজে, প্রত্যেকটি জায়গায়, এবং সেই প্রফিটটাই তারা বের করে নিয়ে আসে, তাদের ফিনান্সিয়াল প্রফিট। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 1799 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে এই মুহূর্তে করোনা রোগী 61,398 জন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিশেষজ্ঞদের পরামর্শ, সবার মতোই করোনা থেকে সেরে ওঠাদেরও স্বাস্থ্যবিধি মানতে হবে। সারা দেশে 10টি অ্যান্টিজেন ও 16 জিন এক্সপার্ট ল্যাব সহ মোট 140টি ল্যাবে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় 16,828 জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1,799 জনের দেহে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.69। এ নিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত 4,92,332 জন। পুরুষ 27 জন এবং নারী 10 জন সহ একদিনে আরও প্রাণ হারিয়েছেন 37 করোনা রোগী। এ নিয়ে মোট প্রাণ হারালো 7,089 জন। করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সাধারণের পাশাপাশি সুস্থ হওয়াদেরও সুরক্ষিত থাকার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। তা না হলে পুনরায় আক্রান্ত হলে বিপদ আরও বাড়তে পারে। একটা ভুল ধারণা হয়েছে একবার যখন আক্রান্ত হয়ে গেলাম আর বোধহয় হবে না, এটা কিন্তু ঠিক নয়। কারণ বিভিন্ন জায়গায় টেস্ট করে দেখা, পৃথিবীর অনেক দেশে আক্রান্ত হওয়ার যে অ্যান্টিবডি যেটা ডেভেলপ করে, কোনো জায়গায় রিসার্চ করে তারা দেখছে 3 মাসের বেশি প্রোটেকশন দেয় না। ইভেন কোনো কোনো জায়গায় বলছে ম্যাক্সিমাম 5 মাস। সুতরাং এই যে ভুল ধারণাটা, এটাও কিন্তু ঠিক না। কারণ যিনি একবার আক্রান্ত তার কিন্তু 3 মাস পরে বডিতে যে অ্যান্টিবডি হয়ে গেছে এটা কিন্তু আর থাকবে না। তার কিন্তু সেকেন্ড টাইম, ইভেন থার্ড টাইম আক্রান্তের ঝুঁকি কিন্তু অবশ্যই রয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী একদিনে নতুন করে সুস্থ 2,449 জন সহ মোট সুস্থ 4,23,845 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 86.09 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কানাডার বেগমপাড়ায় সব অর্থ পাচারকারী বাংলাদেশির নাম আদালতে জমা দেবে না দুর্নীতি দমন কমিশন। শুধু যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা তদন্ত চলছে তাদের তথ্যই দেবে। অন্যদের তথ্য এখনও সংগ্রহ করতে পারেনি সংস্থাটি। সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক শেষে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, 17 ডিসেম্বর প্রতিবেদন দেয়া হবে। কানাডায় অসংখ্য বাংলাদেশি টাকায় গড়ে উঠেছে অভিজাত পল্লী বেগমপাড়া। এরই মধ্যে বেগমপাড়ার 28 বাংলাদেশের বিষয়ে অনুসন্ধান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বেরিয়ে এসেছে অর্থ পাচারকারীদের বেশিরভাগই আমলা, আছেন রাজনীতিক ও ব্যবসায়ীরাও। এরপর অর্থ পাচারকারীদের তালিকা ও তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে শতপ্রণোদিত হয়ে 22 নভেম্বর রুল জারি করে উচ্চ আদালত, যার জবাব দিতে হবে 17 ডিসেম্বর। জবাব তৈরিতে সব পক্ষকে নিয়ে সোমবার বিকেলে বৈঠকে বসেন অ্যাটর্নি জেনারেল। তো এখানে বিভিন্ন রেসপন্ডেন্ট আছেন, ওনাদের প্রত্যেকের বক্তব্য আছে। তো আমরা সবাই একসাথে বসে এটা ঠিক করলাম যে ওনাদের বক্তব্যগুলো আমাদেরকে দিলেন, আমরা এটা এখন এফিডেভিট করে কোর্টে জমা দিব। অন্য কিছু না, আমরা শুধুমাত্র ওনাদের যে প্যারাওয়াইজ কমেন্ট যেটা ওইটা দিচ্ছেন ওনারা। উচ্চ আদালতকে কি জানাবেন এমন প্রশ্নের জবাবে দুদক আইনজীবী বলেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তার একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। সার্বিক দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং এর সর্বশেষ অবস্থান, বিদেশে টাকা পাচার সংক্রান্ত আমরা আমাদের রিপোর্টে কমিশন থেকে যেটা পেয়েছি সেটাই আমরা কমপ্লায়েন্স আকারে আগামী বৃহস্পতিবার আদালতে দাখিল করব লিখিত আকারে। কতজন বাংলাদেশি বেগমপাড়ার বাসিন্দা তার তথ্য নেই দুদকের কাছে। অন্য সংস্থার প্রতিনিধিরাও অ্যাটর্নি জেনারেলকে এমন তথ্য দেননি। আমরা যেগুলো কনভিকশন হয়েছে, যেগুলো ট্রায়াল চলছে, এই ছাড়াও কতগুলো অনুসন্ধান আছে,
এবং কতগুলো ইনভেস্টিগেশন আসে যেগুলো এখনও মানে আদালতি বিচারে এখনও যায়নি, সেসব ব্যাপারে আমরা তথ্য দিচ্ছি। আর যেটা আমাদের নজরে নেই সেটা তো আমাদের দেওয়া সম্ভব না। বেগমপাড়ায় বা কানাডায় কতজন বাংলাদেশি, এটা তো ওনারা তো ইনফরমেশন জোগাড় করতেছে, ওনারা তো এখন বলতে পারবেন না, ওনারা আমাকে তাই বললেন। এদিকে বিচারাধীন বিষয়ে কথা বলতে রাজি হননি আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআই এর প্রধান কর্মকর্তা। সেটা ওনাদেরকে আমরা বললাম। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজউক পরিচালক শেখ শাহিনুল ইসলামের বিরুদ্ধে সুদে টাকা লগ্নির অভিযোগ উঠেছে। একটি প্রতিষ্ঠানকে 1 কোটি টাকা ধার দিয়ে সুদ আদায়ের জন্য হুমকি ধামকি দেন তিনি। এ সম্পর্কিত নথি, ছবি ও ফোন রেকর্ড এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে। শেখ শাহিনুল ইসলাম রাজুকের পরিচালক। সরকারি চাকরির পাশাপাশি কোটি কোটি টাকা সুদে খাটিয়ে টাকা রোজগার করেন তিনি। আর নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না পেলে পেটুয়া বাহিনীর মাধ্যমে টাকা আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সুদের কারবারের জন্য ব্যবহার করে থাকেন তার ভাগ্নে রাকিবুল হাসান সহ পরিবারের 5 জনকে। একটি কেমিক্যাল কোম্পানি শেখ শাহিনের কাছ থেকে 30 ভাগ সুদে 2016 সালে 50 লাখ টাকা ঋণ নিয়ে সুদে আসলে 65 লাখ টাকা ফেরত দেয়। এরপর আবার 1 কোটি টাকা ঋণ নেয় ওই প্রতিষ্ঠানটি। তবে এবার এই টাকা দেওয়া হয় শেখ শাহিনের ভাগ্নে রাকিবুল ইসলামের মাধ্যমে। প্রথম ধাপে নেয়া ঋণের টাকা সময় মতো দিলেও 2017 সালের টাকা সময় মতো দিতে পারেনি। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে ফোনে হুমকি দেন শেখ শাহিন। সামনাসামনি মিষ্টি কথা বলে লাভ নাই, কিন্তু তাহলে আমি বাসা থাকতে পারবেন না, কিন্তু আমার বউ বাচ্চা নিয়ে বলে দিলাম। টাকা দিতে দেরি হওয়ায় রাজুকের নিজ কার্যালয়ে ডেকে প্রতিষ্ঠানটির 2 অংশীদারকে শারীরিকভাবে নির্যাতন চালিয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় এমন অভিযোগও করেন সেই 2 অংশীদার। জানুয়ারির 22 তারিখে রাকিবুল হাসানের ইনভিটেশনে আমি রাজুক শেখ শাহিনুল ইসলামের কার্যালয়ে যাই। সেখানে যাওয়ার পর টাকার সময় প্রার্থনা করার পূর্বেই আমার উপর ফিজিক্যাল অ্যাসল্ট হয়, আমাকে আক্রমণ করা হয়। ডাকা হয় রাজুকে, তখন যাওয়ার পরে তখন আমাদের 3 জনকে খুব গালাগালি করা হয়, মা বাপ তুলে অনেক কিছু, এবং 15 দিনের ভিতরে যদি টাকা না দেওয়া হয় তাহলে আমাদের মেরে ফেলা হবে, এরকম আমাদেরকে করা হবে, হুমকি দেওয়া হয়। অভিযোগ আছে দুর্নীতির মাধ্যমে শাহিনুল ইসলাম কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আর সেই টাকা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উচ্চ সুদে ধার দেন তিনি। চলমান সময়ে শাহিন 10 থেকে 15 কোটি টাকা সুদে খাটিয়েছেন। এছাড়া রাজধানীর উত্তরায় বোনের নামে আছে 10 তলা বাড়ি, ফরিদপুরে রয়েছে ইটের ভাটা, পূর্বাচলে রয়েছে 2 বোন ভাগনা ভাগ্নির নামে মোট 5টি প্লট। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন শেখ শাহিন। একটা অভিযোগ আপনার বিষয়ে আসছে, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, আমি পত্রিকা লিখছেন। আচ্ছা, আপনি আমার নিজের ভাই, আমার কাছে এসে জানেন সব। তার সুদের কারবারের অন্যতম এজেন্ট তার ভাগ্নে রাকিবুল হাসান তার মামার সুদের কারবারের বিষয়টি স্বীকার করেন। 2016 সালে আমার সাথে একটা এগ্রিমেন্ট করার কথা। 2016 সালে মনে হয় আপনার মামার সাথে হয়েছে না? 50 লাখ টাকা। আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। সেটা হচ্ছে 2016 সালে। তো এতগুলো টাকা আমি দিব, আমি ব্যক্তি বাবার কাছ থেকে আনছি। তো আমাকে আসলে বাবা বলতেছে যে তুমি এতগুলো টাকা একসাথে দিবা, এটা আসলে কতখানি যুক্তিগত, তোমার মামার সাথে আলাপ করো। গোল্ডেন মনিরের সংশ্লিষ্টতায় 1 ডিসেম্বর দুদকের তলবে সাড়া দেননি শেখ শাহিন। দুদক সূত্র জানায় তাকে পরবর্তীতে আবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্ত্রী সন্তানকে ফিরে পাওয়ার মামলায় হেরে গিয়ে আদালত চত্বরেই বুকে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন হাফিজুর রহমান নামে এক যুবক। সোমবার দুপুরে হবিগঞ্জে এ ঘটনা ঘটেছে। হাফিজুর কামরাপুর গ্রামের বাসিন্দা নূর মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাফিজুর কয়েক বছর আগে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালিকের মেয়ে বুশরা বেগমকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। এক পর্যায়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ হলে হাফিজুরের স্ত্রী তার বাবার বাড়ি চলে যান। পরে স্ত্রী এবং সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন হাফিজুর। বানিয়াচং দ্বিতীয় আদালতে সোমবার এ মামলার রায়ের দিন ছিল। এদিন আদালতে হাজির হয়ে বুশরা বিচ্ছেদের ব্যাপারে তার সিদ্ধান্ত জানান। বুশরার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আদালতে বুশরার পক্ষে আদেশ দেন। এতে নাখোশ হয়ে এজলাস থেকে বেরিয়ে হাফিজুর আদালত চত্বরেই নিজের বুকে ছুরি চালান। এতে তিনি গুরুতর জখম হলে প্রত্যক্ষদর্শীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট পাঠানোর পথে তার মৃত্যু হয়। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর। শুরুতে জানাচ্ছি শিরোনামগুলো।
চট্টগ্রামকে অপেক্ষায় রেখে ফাইনালে খুলনা, বরিশালকে বিদায় করে টিকে রইল ঢাকা। দুই মৌসুম বাদে শেষ 16তে বার্সা পিএসজি দ্বৈরথ, জমবে চেলসি আতলেতিকোর লড়াই। গাজী গ্রুপ চট্টগ্রামকে অপেক্ষায় রেখে বঙ্গবন্ধু টি20 কাপের ফাইনালে জেমকন খুলনা। জহুরুল মাশরাফি নৈপুণ্যে প্রথম কোয়ালিফায়ারে খুলনার জয় 47 রানে। 211 রানের লক্ষ্যে 163তে অল আউট চট্টগ্রাম। এখন ফাইনালে যেতে লড়তে হবে ঢাকার বিপক্ষে। জহুরুল জাকিরের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত পায় খুলনা। এক প্রান্ত আগলে 50 তুলেছেন জহুরুল, সর্বোচ্চ 80 রান তার ব্যাটে। টি20 সুলভ ইনিংস খেলেছেন ইমরুল, সাকিব এবং মাহমুদুল্লাহ। আসরে প্রথমবার বিশেষ ঘরে স্কোর সাকিবের, ফেরেন 28 রান করে। মাহমুদুল্লাহ 9 বলে 30 রানের ক্যামিও দলে সংগ্রহ বাড়িয়েছে। 211 রানের লক্ষ্যে মাশরাফি জোড়া আঘাতে চাপে পড়ে চট্টগ্রাম। পরবর্তীতে আস্কিং রান রেটের সঙ্গে তাল মেলাতে পারেনি মিঠুনের দল। শেষ পর্যন্ত থেমেছে 143 রানে। 5 উইকেট শিকারে দ্যুতিময় মাশরাফি। এদিকে বঙ্গবন্ধু টি20 কাপের এলিমিনেটরে ফরচুন বরিশালকে 9 রানে হারিয়েছে বেক্সিমকো ঢাকা। দারুণ জয়ে কোয়ালিফায়ারে পৌঁছে গেছে মুশফিকের দল। 43 বলে 54 করা ঢাকার ইয়াসির রাবি হয়েছেন ম্যাচ সেরা। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়, এমন ম্যাচে দলীয় 6 রানে আউট নাইম ও আলামিন। সেট হওয়ার সময় নিয়ে সাব্বিরও ফিরেছেন 1 অঙ্কে। ঢাকার ইনিংস মেরামতের গুরু দায়িত্ব মুশফিকের কাঁধে। বাকিদের আসা যাওয়ার মিছিলে সাবধানী শুরু ঢাকা অধিনায়কের। যোগ্য সঙ্গ দেন ইয়াসির রাব্বি। 30 বলে 43 করে আউট হন মুশি। দলের রানকে কোনো মতে লড়াই করার জায়গায় নিতে পণ করেছিলেন ইয়াসির। তার 50-র পাশে আকবর আলীর 9 বলে 21 রানের ক্যামিওতে কাটায় কাটায় 150 রানের পুঁজি ঢাকার। জবাবে ভালো শুরুর ইঙ্গিত তামিম সাইফের, কিন্তু শফিকুলের বলে সাইফ বোল্ড আউট হলে সাময়িক ছন্দপতন বরিশালের। তবে শঙ্কা বাড়তে দেননি আফিফ। ধারাবাহিকতা ধরে রেখে আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন। তার 50-তে টেনশন বাড়ে ঢাকার। 55 রানে তার দেয়া ক্যাচ আরেকটু হলেই ফসকে যেত মুশফিক নাসুম ভুল বুঝাবুঝিতে, যে কারণে সতীর্থের ওপর কিছুটা মেজাজও হারান মুশি। শেষ দিকে বরিশালকে চেপে ধরে ঢাকার বোলাররা। মাহিদুল অঙ্কন কিংবা মেহেদি মিরাজরা কেবল আশা জাগিয়েছেন, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। মাঝারি পুঁজিকেও শেষ পর্যন্ত জয়ের মঞ্চ বানিয়ে 9 রানের জয়ে ঢাকা নাম লেখায় দ্বিতীয় কোয়ালিফায়ারে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। করোনা ভাইরাস সংক্রমণে ওলট পালট সমগ্র বিশ্ব। এর প্রভাব পড়েছে বড়দিন উদযাপনের আয়োজনে। অনেক দেশেই বাতিল হয়েছে উৎসব আয়োজন। উপহার হাতে দেখা যাবে না প্রিয় সান্টাকে। তারপরও করোনাকালের বড়দিনে শিশুদের একটু আনন্দ দিতে ভিন্ন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল সান্টা। সামাজিক দূরত্ব মেনেই আনন্দ ভাগাভাগি করে নিতে হাজির সে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। বাজারে থাকা মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করে 3 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া ফার্মেসি ছাড়াও ওষুধ তৈরির কারখানাতেও প্রয়োজনে অভিযান পরিচালনার কথা বলেছে হাইকোর্ট বেঞ্চ। সোমবার ঔষধ প্রশাসন অধিদপ্তর এক প্রতিবেদনে আদালতকে জানায়, এবছরের নভেম্বর পর্যন্ত 30 কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজার থেকে অপসারণ করা হয়েছে। 93% ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়েছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে গত বছর জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন নামে একটি সংগঠন রিট আবেদন করে। শুনানিতে সারা দেশের মেয়াদোত্তীর্ণ ওষুধ অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট। সোমবার সকালে ওষুধ প্রশাসন অধিদপ্তর আদালতে এক প্রতিবেদনে জানায়, এবছরের নভেম্বর মাস পর্যন্ত 30 কোটি 14 লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজার থেকে অপসারণ করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চের শুনানিতে আদালত বলেন,
ফার্মেসি ছাড়াও ওষুধের কারখানায়ও প্রয়োজনে অভিযান পরিচালনা করা উচিত। ঔষধ শিল্প মালিক সমিতির সাথে কথা বলে যেগুলো ফার্মাসিউটিক্যালসগুলো আছে সেখানে যেন রিলেবেলিং না হয় বা স্ট্রিপস পরিবর্তন করে মেয়াদোত্তীর্ণ ঔষধ বাজারজাতকরণ না হয়, সেই জন্য প্রয়োজনে যদি সম্ভব হয় ফার্মাসিগুলোর ভেতরেও, কারখানার ভেতরেও অভিযান পরিচালনা করা যায় কিনা সেটি আমাদেরকে বিবেচনা করতে বলেছেন। শুনানিতে আদালত বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনে উন্নত দেশের মতো দেশীয় ওষুধ প্রযুক্তি ঢেলে সাজানো উচিত। ওষুধের গায়ে মেয়াদের তারিখ, মূল্য ছাপার অক্ষরে রাখা উচিত বলে মন্তব্য করেছে হাইকোর্ট। WHOর যে নির্দেশনা, ওই নির্দেশনা মোতাবেক যেন প্যাকেটের গায়ে এক্সপায়ারি ডেটটা ভিজিবল হয় সেই ব্যাপারে আলোকপাত করেছে যে WHO যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক সবকিছু করা যেতে পারে কিনা। মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি করায় ড্রাগ অ্যাক্টে 1432 মামলার পাশাপাশি গুরুতর ও দ্বিতীয়বার অপরাধ করায় বিশেষ ক্ষমতা আইনে এ পর্যন্ত অন্তত 15টি মামলা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার টিকা দেওয়ার কাজে ব্যবহারের জন্য বাংলাদেশ থেকে 1.5 কোটি সিরিঞ্জ নিচ্ছে ইন্দোনেশিয়া। দেশীয় প্রতিষ্ঠান JMI সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড বিশেষ ধরনের এই সিরিঞ্জ সরবরাহ করছে। সবশেষ চালানের 69 লাখ পিস সিরিঞ্জ কাল ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে জাহাজে তোলা হচ্ছে। 5 মাস সময়ের মধ্যে দেশের 18 কোটি মানুষের টিকা দেওয়ার সিরিঞ্জ উৎপাদনের সক্ষমতা রয়েছে JMI গ্রুপের এই প্রতিষ্ঠানের। করোনা টিকা কার্যক্রমের জন্য ব্যবহার করা হয় অটো ডিজেবল সিরিঞ্জ। বাংলাদেশে যার একমাত্র উৎপাদনকারী JMI সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস। বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকা কার্যক্রম হাতে নেওয়ায় নানা দেশ থেকে ক্রয়াদেশ পাচ্ছে প্রতিষ্ঠানটি। ইন্দোনেশিয়াতে 1.5 কোটি সিরিঞ্জ বিক্রির মাধ্যমে এরই মধ্যে শুরু হয়েছে রপ্তানি, আর অন্যান্য দেশের সাথে চলছে দর নির্ধারণের আলোচনা। একটা অর্ডার প্রসেসে আছে যেখানে 1,50,00,000 সিরিঞ্জ আমরা ইন্দোনেশিয়ায় অনজেক্ট মেডিকেল ডিভাইসকে দিচ্ছি আর কি। তো সেখানে 81 লাখ সিরিঞ্জ অলরেডি আমরা ডিসপাস করছি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন 2012 সাল থেকে JMI সিরিঞ্জে রয়েছে ISO 13485-2016 সনদ, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করতে পারে প্রতিষ্ঠানটি। আর এই বছরই করোনা টিকা কার্যক্রমে ব্যবহৃত এডি সিরিঞ্জ ইউরোপের বিভিন্ন দেশে বাজারজাতের অনুমতি হিসেবে CE 0068 সনদ নিয়েছে প্রতিষ্ঠানটি। পণ্যের মানের ব্যাপারে কোনো ছাড় দিচ্ছেন না তারা। গুণগত মানের ক্ষেত্রে আমাদের হলমার্ক অত্যন্ত সুনিবেদিত। কমপ্লায়েন্সের দিক থেকে আমরা যথেষ্ট অগ্রগামী এবং আমরাই প্রথম বাংলাদেশে একমাত্র মেডিকেল ডিভাইসের ম্যানুফ্যাকচারার যাদের এই C0068 সনদপ্রাপ্ত। গত 2 দশকে EPI সহ সরকারের নানা ধরনের টিকা কার্যক্রমে সিরিঞ্জ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। এই মুহূর্তে রপ্তানির পাশাপাশি দেশের জন্য অগ্রাধিকার দিয়ে সিরিঞ্জ উৎপাদনে প্রস্তুত থাকার কথাও জানায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সরকার যদি আমাদেরকে অর্ডার দেয়, সরকার যদি আমাদের থেকে মাল নেওয়ার জন্য আপনার নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমরা আসলে প্রথম আমাদের দেশকেই কিন্তু প্রাধান্য দিব। শেয়ার বাজারে তালিকাভুক্ত JMI সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেসে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিনিয়োগ। দেশে প্রতিষ্ঠান ছাড়া অন্য কারো করোনার টিকা দেওয়ার উপযোগী সিরিঞ্জ উৎপাদনের সক্ষমতা নেই। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 বছরে স্বাভাবিক জীবনযাপন পুরোই পাল্টে দিয়েছে করোনা ভাইরাস। এর প্রভাব পড়েছে বড়দিনের আয়োজনেও। অনেক দেশেই বাতিল হয়েছে অনুষ্ঠান, উপহার হাতে থাকছে না সবার প্রিয় সান্টা। তবে শিশুদের একটু আনন্দ দিতে ভিন্ন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল সান্টা। সামাজিক দূরত্ব মেনেই বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে হাজির সে। হরিণ টানা স্লেজ গাড়িতে চেপে উপহার নিয়ে আসবে সান্টা। পথ চেয়ে থাকে হাজার হাজার শিশু। রাতের আধারে ক্রিসমাস ট্রির নিচে যিনি রেখে যান পছন্দের নানা উপহার। কিন্তু করোনা মহামারী পাল্টে দিয়েছে চিরচেনা সবকিছুই। অন্য বছর বড়দিনের এই সময়ে উৎসবমুখর পরিবেশ থাকলেও এবছর দেখা নেই সে ব্যস্ততার। ভিড় নেই বিপণী বিতানগুলোতে। কিন্তু স্যান্টা তো আর বসে থাকতে পারেন না। বছরের এই একটি সময় শিশুদের সাথে কিছুটা সময় কাটানোর অপেক্ষাতেই তো সারা বছর কাটে তার। তাই ভিন্ন পথ বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের সিয়াটলের ড্যান কেমিস। তবে সবার কাছে তিনি সিয়াটল স্যান্টা নামে পরিচিত।
সংক্রমণ এড়াতে প্লাস্টিকের একটি বলে নিজেকে ঢেকে নিয়েছেন ড্যান, আর ছোট্ট তাঁবুকে সাজিয়েছেন বড়দিনের আমেজে। পরিস্থিতি সবসময় আপনার অনুকূলে থাকবে না, কিন্তু জীবন তো থেমে থাকে না, তাই আপনাকেও এগিয়ে যেতে হবে। সৃজনশীল এই প্রচেষ্টা এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। ছোটদের পাশাপাশি গ্লোববন্দি স্যান্টাকে দেখতে আসছেন বড়রাও। বিষয়টি আমার বেশ পছন্দ হয়েছে। মহামারীর মধ্যে একটু আনন্দ খুঁজে পেলে ভালোই লাগে। 15 বছর ধরে বিভিন্ন উৎসবে স্যান্টা সেজে শিশুদের আনন্দ দিয়ে আসছেন ড্যান কেমিস। আয়ের একটি অংশ দাতব্য কর্মসূচিতে দিয়ে থাকেন তিনি। তবে এবছর কাজ করছেন বিনা পারিশ্রমিকে। খুশি হয়ে কেউ কিছু দিতে চাইলে গৃহহীনদের সাহায্যে খরচ করবেন সে অর্থ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।